1971 সাল, এক রক্তমাখা অধ্যায়, এক মহাকাব্যিক সংগ্রামের বছর। এই বছরই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের। কিন্তু এই স্বাধীন বাংলাদেশ জন্মের পেছনে সত্যিকারের কার অবদান বেশি ছিল, শেখ মুজিবুর রহমান নাকি মেজর জিয়াউর রহমান? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনি হারিয়ে যাবেন ইতিহাসের গভীরে, যেখানে ধোঁয়াশা আর বিতর্কে ঢাকা বহু ঘটনা। একজন ছিলেন পাকিস্তানের কারাগারে, আরেকজন বন্দুক হাতে যুদ্ধের ময়দানে। কিন্তু কেউ কি ইচ্ছে করেই কারাগারে থাকতে চেয়েছিলেন? কেউ কি সত্যিই চেয়েছিলেন বাংলাদেশ স্বাধীন না হোক? আজ আমরা উন্মোচন করব সেই অজানা ইতিহাস, বিশ্লেষণ করব শেখ মুজিব বনাম জিয়াউর রহমান। কে ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা, কে ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক? 1939 সালে আব্দুল হামিদ খান ভাসানী যখন আওয়ামী মুসলিম লীগ গঠন করেন, তখন শেখ মুজিব ছিলেন তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন। ভাসানী শেখ মুজিবকে সামনে তুলে আনেন, সংগঠনের দায়িত্ব দেন, জনগণের সঙ্গে যুক্ত হতে শেখান। শেখ মুজিবের রাজনৈতিক উত্থানের পেছনে মূল ভূমিকায় ছিল আব্দুল হামিদ খান ভাসানী। কিন্তু সময়ের সাথে সাথে শীর্ষ হয়ে ওঠেন শক্তিশালী, এবং এক সময় শেখ মুজিব ছাড়িয়ে যান তার রাজনৈতিক গুরু আব্দুল হামিদ খান ভাসানীকে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেন, শেখ মুজিব এক ধরনের রাজনৈতিক কৌশলের মাধ্যমে ধীরে ধীরে ভাসানীকে দলে কোণঠাসা করে ফেলেন। আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সমাজতন্ত্রী, পশ্চিমা প্রভাব থেকে দূরে থাকা একজন আদর্শবাদী নেতা। আর শেখ মুজিব ধীরে ধীরে পশ্চিমাদের অনুসারী হওয়া শুরু করেন এবং পশ্চিমা দুনিয়ার সমর্থন আদায়ের চেষ্টা করেন। 1957 সালে মাওলানা ভাসানী যখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন, তখন তিনি স্পষ্টই বলেছিলেন, আমি ধোঁকায় পড়েছি, শেখ মুজিবরা এখন ক্ষমতার খেলায় মেতে উঠেছে। এই ধোঁকা বা প্রতারণা নিয়ে পরবর্তীতে বহু বিতর্ক হয়েছে। কেউ বলেন এটাই ছিল রাজনৈতিক বাস্তবতা, আবার কেউ বলেন এটা ছিল ক্ষমতার জন্য গুরু শিষ্যের সম্পর্ক ভাঙার নির্মম উদাহরণ। 1966 সালে শেখ মুজিব 6 দফা দাবির মাধ্যমে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি তোলেন। এই আন্দোলনের মাধ্যমেই তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেন। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে শেখ মুজিব তখনও ছিলেন পাকিস্তানের ভেতরেই বাঙালির অধিকার আদায়ে বিশ্বাসী। স্বাধীনতা তার মূল এজেন্ডা ছিল না। আবার অনেকে বলেন তিনি এক ধরনের আন্দোলনের কৌশল হিসেবে পাকিস্তানের ভেতর থেকে বিচ্ছিন্নতার বীজ বপন করছিলেন। এখানেই প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন, নাকি চেয়েছিলেন পাকিস্তানের আওতায় একটি স্বতন্ত্র প্রদেশের? 1970 সালের জাতীয় নির্বাচনে শেখ মুজিবের আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নিয়ম অনুযায়ী শেখ মুজিব প্রধানমন্ত্রী হওয়ার কথা থাকলেও কিন্তু ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো সেই ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়নি। ওই সময় অনেকেই আশা করেছিল শেখ মুজিব হয়তো সরাসরি স্বাধীনতা ঘোষণা করবেন। কিন্তু 7ই মার্চের ভাষণে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা সরাসরি স্বাধীনতার ঘোষণা নয়, বরং একটি দ্ব্যর্থক বার্তা। এই দ্ব্যর্থক অবস্থান থেকেই অনেকেই বলেন শেখ মুজিব তখনও পশ্চিম পাকিস্তানের সাথে সমঝোতা করার চেষ্টা করছিলেন। 25শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। সেই রাতেই শেখ মুজিব গ্রেপ্তার হন। তিনি পাকিস্তানে বন্দী ছিলেন পুরো যুদ্ধকালীন সময়। এখানেই প্রশ্ন ওঠে, তাকে গ্রেপ্তারের আগেই তিনি কি পালাতে পারতেন না? একজন বলিষ্ঠ নেতার যুদ্ধের সময় সাধারণ জনগণের পাশে থাকা কি উচিত ছিল না? অন্যদিকে জিয়াউর রহমান সেই সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং সরাসরি যুদ্ধের নেতৃত্বে যুক্ত হন। তবে অনেকেই বলে শেখ মুজিব ইচ্ছে করেই গ্রেপ্তার হন, যাতে যুদ্ধের দায়ভার তার উপর না পড়ে। পাকিস্তানে বন্দী থাকা অবস্থায় শেখ মুজিবকে একটি বিশেষ বাসায় রাখা হয়েছিল। সেখানে তার পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ, টেলিফোন, খাদ্য, চিকিৎসা সবকিছুরই ব্যবস্থা ছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হয় তার পরিবারের সদস্যরাও পাকিস্তানিদের কাছ থেকে সুবিধা পেতেন। তবে এ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কেউ বলেন এটা একটা কেবলমাত্র কৌশল ছিল শেখ মুজিবকে সুস্থ ও জীবিত রাখার জন্য, যাতে যুদ্ধ শেষে তাকে কাজে লাগানো যায়। শেখ মুজিব নিজে কখনোই প্রকাশ্যে যুদ্ধ পরিচালনা বা সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দেননি। তবে একটা কথা আপনাকে মানতেই হবে, শেখ মুজিব জ্বালাময়ী বক্তৃতা অথবা কথা দিয়ে মানুষের মন জয় করতে পারতেন।
তাই তো তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে শেখ মুজিবের বিপুল পরিমাণে জনসমর্থন ছিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান হন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। এরপর 1975 সালে তিনি নিজেই রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন এবং প্রতিষ্ঠা করেন বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এটি ছিল একটি একদলীয় শাসন ব্যবস্থা। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তীব্র বিতর্ক দেখা দেয়। অনেকে বলেন শেখ মুজিব এক ধরনের একনায়কতান্ত্রিক শাসন কায়েম করতে চেয়েছিলেন, যার মাধ্যমে সকল রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করা হয়, সংবাদপত্রের স্বাধীনতা বাতিল করা হয়, কেবলমাত্র 4টি পত্রিকা অনুমোদন পায়, সেনাবাহিনীর উপর প্রভাব কমিয়ে রাজনৈতিকভাবে অনুগত প্রশাসন তৈরি করা হয়। শেখ মুজিব জনগণের সমর্থনে ক্ষমতায় আসলেও তিনি সেই জনগণের কণ্ঠ রোধ করে ফেলেছিলেন। বাকশালের মাধ্যমে রাজনৈতিক বিরোধিতা ও মত প্রকাশের পথ বন্ধ করে দেওয়া হয়। নতুন চিন্তা, নতুন শৃঙ্খলা নামক আদর্শকে সামনে রেখে গণতন্ত্রকে হত্যা করেন শেখ মুজিব। 26শে মার্চ সকালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন শেখ মুজিবের নামেই। তবে তিনি শুধু ঘোষণার মধ্যেই থেমে থাকেননি, বরং 2 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি গেরিলা যুদ্ধ, প্রশিক্ষণ এবং সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই অবস্থান থেকে অনেকেই বলেন জিয়াউর রহমান ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা, কারণ তিনি শুধু মুখে নয়, হাতে অস্ত্র তুলে যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষ হয় 16 ডিসেম্বর 1971। বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু নতুন করে শুরু হয় বিতর্ক। কে স্বাধীনতার প্রকৃত ঘোষক? জিয়াউর রহমান বলেছিলেন, আমি শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। অন্যদিকে শেখ মুজিব ছিলেন পাকিস্তানের কারাগারে বন্দী। তার স্বাধীনতার জন্য সরাসরি কার্যকর ভূমিকা নিয়ে তখন প্রশ্ন ওঠে। তবে দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবই হন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি, এবং তখন তিনি সংবিধান প্রণয়ন করেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। অন্যদিকে জিয়াউর রহমান রাজনীতিতে আসেন 1975 সালের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে। সত্যিকারের ইতিহাস কখনো সাদাকালো নয়। শেখ মুজিব ছিলেন একজন আদর্শবাদী নেতা, যিনি রাজনৈতিকভাবে বাঙালির অধিকার আদায়ের জন্য লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তিনি সরাসরি স্বাধীনতার যুদ্ধের ময়দানে ছিলেন না। অন্যদিকে জিয়াউর রহমান ছিলেন একজন সৈনিক, যিনি যুদ্ধ করেছেন মাঠে, অস্ত্র হাতে, জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু তিনি পরবর্তীতে স্বৈরতন্ত্রেও জড়িয়ে পড়েন, ক্ষমতা দখলের রাজনীতির মধ্যেও তাকে পাওয়া যায়। সুতরাং কে ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা, কে ছিল সত্যিকারের দেশপ্রেমিক? আর এর সঠিক উত্তর আপনার বিবেকই দিতে পারে। একজন ভাষণ দিয়েছিলেন, আরেকজন যুদ্ধ করেছিলেন। একজন জাতিকে জাগিয়েছিলেন, আরেকজন জাতিকে রক্ষা করেছিলেন। তবে প্রশ্ন রয়ে যায়, স্বাধীনতা কি শুধু ঘোষণা দিলেই হয়, নাকি জীবন দিয়ে লড়াইও করতে হয়? আপনি কি মনে করেন, শেখ মুজিব নাকি জিয়াউর রহমান? কে ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা, কে ছিল প্রকৃত দেশপ্রেমিক?